সরু সরু গলি চিপা চাপা দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি আজকে পেশেন্টস ফলো আপ ইন হাউজে। আমার মনে হয় যে ফাইনালি আমরা চলেই আসলাম শেষ পর্যন্ত, তাই না? এরকম একটি অবস্থায় এসে আমরা থমকে গিয়েছি, কিভাবে পার হব বুঝতে পারছি না। এই যে গামবুট পরে এখন পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমার পেশেন্টের বাড়িতে যেতে হবে। কোথায় যে ড্রেন আছে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এত খাবার যে এখন এই টেবিলেই ধরছে না। নীলা আপার আম্মা, নীলা আপার বোন কাজে সহযোগিতা করেছে, হাজবেন্ড কি করেছে? এই হাঁস উপহার পেয়ে গেলাম পেশেন্ট ফলো আপ ইন হাউস আজকের এই আয়োজন থেকে। এটাকে বলা হচ্ছে কনজেনিটাল ডারময়েড সিস্ট। অনেক জায়গায় গেছি, সব জায়গায় কিন্তু একই কথা বলছে যে এরকমটা কখনো দেখে নাই। তো আমি তখন মানে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, হয়তোবা এটাই কিনা আমার স্ত্রীর সাথে আমার শেষ দেখা। আর আমার মেয়েটা আমার বুকে বাঁচতে আইছে, হ্যাঁ ছেলেটা হ্যার বুকে আছে। এটা চাই আর কি চাই স্যার? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। রাজধানী ঢাকার আজকের এই শুক্রবারের দিনটা একটু যানজট মুক্ত, ভালো লাগছে। এই মেঘলা আকাশ, মেঘলা দিনে পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনে অংশ নিতে পেরে। এবং আজকের এই আয়োজনে আমাদের মাঝে পরিবারের আরো একজন নতুন সদস্য যুক্ত হয়েছে। আমি একটু এই মুহূর্তে পরিচয় করাই দিচ্ছি। সে হচ্ছে আমার স্ত্রীর ছোট ভাই, ওর নাম হচ্ছে অভি। অভি সে নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজে সে এখন ৪র্থ বর্ষে পড়ছে। অভি, তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর ইউ এক্সাইটেড? ইয়েস, আই এম এক্সাইটেড। আমরা জুরাইন কাছাকাছি চলে এসেছি। সব কিছু উপেক্ষা করে আমরা ছুটে যাচ্ছি নীলাদের বাসার উদ্দেশ্যে। মিষ্টির দোকান হচ্ছে জায়গাটির নাম। আমার মনে হয় যে সেখানে কিছু মিষ্টির দোকান থাকতে পারে। তোমাদের বরিশালের দু একটা এলাকার নাম বলো তো। আমাদের বরিশালের একটা জায়গার নাম আছে দুধাল মৌ। নাম কি জায়গাটার? দুধাল মৌ। দুধাল মৌ মৌ মানে কি? মানে হচ্ছে ওইখানে খুব দুধের বিজনেস হইতো, বাজারটা ছিল খুবই জমজমাট এবং যে কেউ আর কি ওইখান থেকে দুধ নেওয়ার পরে সবাই জিজ্ঞেস করতো যে ওইখানে মানে দুধে কি মৌ নাকি মধু নাকি আর কি। ও কিরে কিরে মধু, ওই টাইপের না? এরকম ঢাকা শহরে কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত নাম আছে, যেমন ভূতের গলি, তাই না? হ্যাঁ, ভূতের গলিতে গিয়েছো কখনো রাজদীপ? আচ্ছা, হ্যাঁ, ভূতের গলি তো যদি থাকে তাহলে কি পেতনির গলি থাকার কথা না? পেতনির গলি কি আছে কিনা জানি না ভিউয়ার্স। এরকম অদ্ভুত অদ্ভুত নামের জায়গাগুলো চাইলে একটু আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমরা সেই অদ্ভুত অদ্ভুত জায়গাগুলো ঘুরবো। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আরিফ ভাইয়ের আমাদের এখান থেকে রিসিভ করার কথা, ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকার কথা। আমরা খুঁজছি আরিফ ভাইকে, নীলার হাজব্যান্ড, দেখি তিনি আছেন কিনা। হয়তোবা পেয়ে যাবো এখানেই। এই যে আমি খেয়াল করেছি এই যে দেখা যাচ্ছে নীলার হাজব্যান্ড আরিফ ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই। হ্যাঁ, আছি ভালো। শেষ পর্যন্ত তো পেয়ে গেলাম আপনাকে। বাসা সবাই ভালো আছে? আচ্ছা আচ্ছা, এখন কোন দিকে যাব? ইউটার্ন নিতে হবে। আমরা এই সরু গলি, আসলে আমাদের গাড়িটা যাচ্ছিল না, যে কারণে এখন একটি অটো নিয়েছি। এটাই আসলে জীবন, আমরা এভাবেই পৌঁছে যাই রোগীদের বাড়িতে বিভিন্ন মাধ্যম পার হয়ে। সরু সরু গলি চিপা চাপা দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি আজকে পেশেন্টস ফলো আপ ইন হাউজে। আমার মনে হয় যে ফাইনালি আমরা চলেই আসলাম শেষ পর্যন্ত, তাই না? এ আরিফ ভাই, আর কত দূর আপনাদের বাসা? স্যার এই যে চলে আসছে আমরা আর কি, আর বেশি না 2-3 মিনিট লাগবে আর কি। সো ভিউয়ার্স, আমি একটু বাস্তব চিত্র দেখাই ঢাকা শহরের কি পরিস্থিতি। আসলে ভেতরে ভালোবাসা থাকলে সবকিছু কিন্তু অতিক্রম করা যায়, তাই না? এই যে খরস্রোতা নদীর মতন প্রবাহমান একটা নদী মনে হইতেছে। কিভাবে জনগণ এভাবে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করে, আসলে কতটা দুর্ভোগ পোহাতে হয়। মনে হচ্ছে একটি খরস্রোতা নদী। এরকম একটি অবস্থায় এসে আমরা থমকে গিয়েছি, কিভাবে পার হব বুঝতে পারছি না। তো এখন আমার পেশেন্টের হাজব্যান্ড, নীলার হাজব্যান্ড, সে এখন মোটামুটি গামবুটের ব্যবস্থা করছে। এই গামবুট পরেই হয়তো আমরা এই পথ অতিক্রম করব পেশেন্ট ফলো আপ ইন হাউস। এই যে পেশেন্ট ফলো আপ ইন হাউসে আর একটা ঘটনা, এটা একটা স্মৃতি হয়ে থাকলো। এই যে গামবুট পরে এখন পেশেন্ট ফলো আপ ইন হাউসে আমার পেশেন্টের বাড়িতে যেতে হবে। বাস্তব চিত্র না দেখলে বোঝা যাবে না এই রাজধানীতে মানে টিকে থাকাটা কত কষ্টের এবং কতটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করেই আমাদেরকে পৌঁছাতে হয় পেশেন্ট ফলো আপ ইন হাউসে আমার রোগীদের বাড়িতে।
আমার ছেলে রাজদীপ আমাকে হেল্প করতেছে, এরপর আমার পরিবারের অন্যান্য সদস্যরা পার সামনে হবে। একটা আছে আইল্যান্ডের মতো আছে। আরে ভাই আপনি তো অনেক কষ্ট করতেছেন ভাই, আপনি তো এই চিত্রটা প্রতি বছরই খেয়াল করেন, আমরা তাই না? প্রায় আমি আজকে আমার মনে হয় 20-25 বছর যাবত আমি একই ঘটনা দেখতেছি। এই যে পচা ময়লা আবর্জনা ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, এই মলমূত্র থেকে কিন্তু প্রচুর রোগ ব্যাধির সংক্রমণ হতে পারে। পানিবাহিত বিভিন্ন রোগ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, যাতে মুক্তি পাই, সেজন্য কিন্তু আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কিন্তু আসলে সংক্রমণের মাত্রা বাড়বে, ডায়রিয়া, কলেরা থেকে শুরু করে বিভিন্ন সংক্রমণ রোগে আমরা আক্রান্ত হব। কোথায় যে ড্রেন আছে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, তাই না? এই ড্রেনের মধ্যে পড়ে যেয়ে কিন্তু একটা দুর্ঘটনার শিকার হতে পারেন এবং এমনকি প্রাণ নাশেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং একটু সন্ধ্যা যখন নামবে, কিছুদিন আগে স্যার এক লোক মোটরসাইকেল নিয়ে পড়ে ওনার এখান থেকে ছুটে গেছে হাড়ে। তাই নাকি? জি স্যার। তাহলে খেয়াল করুন, কিছুদিন আগে মোটরসাইকেলে পড়ে সে কিন্তু তার হাড় দিয়ে একটা ভেঙে গেছে, তাই তো? জি স্যার। এই যে খেয়াল করুন, স্যার বামে দিয়ে যাবেন। হ্যাঁ, এই ঘরের মধ্যেই কিন্তু পানি ঢুকে গিয়েছে। হ্যাঁ, মানে এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি না আসলে বুঝতে পারতাম না। আরিফ ভাই, আপনারা কত কষ্ট করে যাওয়া আসা করেন, কত কষ্ট করে আপনাদের জীবন ধারণ করছেন। এবার রাজদিব্য এই দুর্গম পথ পাড়ি দিচ্ছে। রাজদিব্য সাবধান! এবং বৃষ্টিও নামছে, এখন ছাতার আশ্রয় নিচ্ছে। এবার রাজপিয়া আসছে। রাজপিয়া সাবধান, মামনি সাবধান। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সেই সম্মানিত পেশেন্ট নীলা আপা এবং তার পরিবারের সবাই এখন এই মুহূর্তে উপস্থিত আছে। আর সবার আগেই আমরা মিষ্টি মুখ করবো আজকে, যেহেতু নীলার অপারেশন সাকসেসফুল হয়েছে আম্মাজান, আমরা সবাই মিলে আজকে মিষ্টি মুখ করবো আশপাশের লোকজন সহ, ঠিক আছে? এরপর একটু ভালোবাসার উপহার রয়েছে, এই যে নীলাপা, হ্যাঁ, আপনার জন্য আপনার ম্যাডাম এটি পছন্দ করেছে। এরপর ভাইজান আরিফ ভাই অনেক কষ্ট করেছেন, ঠিক আছে? এই পাঞ্জাবির কালারটা কি আপনার পছন্দ হয়েছে? জি স্যার, অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের হিরো, এইবার হিরো, এই নাও তোমার গিফট, নাও নাও নাও, লাল টুকটুকে ড্রেস তোমার আম্মাজান, ঠিক আছে? দেখুন, হ্যাঁ, আপনার এই শাড়িটা পছন্দ হয়েছে কিনা, এটা কিন্তু আজকে আমাকে পরে দেখাবেন। আমার মনে হয় যে এই শাড়িটি পরলে আপনার বয়স অর্ধেক কমে যাবে, তাই না? ইয়াং লাগবে না? এরপর আপার জন্য একটি ড্রেস রয়েছে। আপা আসুন, দুই বোন মিলে আপনারা এই ড্রেসটি পরবেন, ঠিক আছে? এটা হচ্ছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের আমাদের একটি ভালোবাসার আয়োজন, যে আয়োজনটির নাম দিয়েছি আমি পেশেন্ট ফলো আপ ইন হাউস। আর আজকে এই হাউসে এসে, এই বাড়িতে এসে যার ফলো আপ করবো তিনি হচ্ছেন সেই নীলা আপা, যার কষ্ট এবং দুঃখের কথা শুনলে হয়তো আপনার চোখেও জল চলে আসবে। কি অবস্থা হয়েছিল নীলা আপার, সেই বিষয়টি একটু পরে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আমরা এখন একটু ঝটপট অন্য একটি ফাংশনে চলে যাব, ঠিক আছে? সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এত খাবার যে এখন এই টেবিলেই ধরছে না। সেমাই আছে, চানাচুর আছে, বিস্কিট আছে, পায়েস আছে, কি নেই সব আছে। এটা আসলে ভালোবাসার এক আয়োজন, খাওয়াটা বড় কথা নয়, এত আয়োজন যারা করেছে, সেই নীলা আপা, নীলা আপার হাজবেন্ড এবং তার পুরো পরিবারের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। এত আয়োজন করলেন, আপনি রান্না শুরু করেছেন কখন? স্যার, রান্নাটা হয়েছে আমরা রাতে থেকে শুরু করেছি। নীলা আপার আম্মা, নীলা আপার বোন কাজে সহযোগিতা করেছে, জি 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 জি। হাজবেন্ড কি করেছে? হাজবেন্ডও একটু সহযোগিতা করেছে, বেবিকে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসলে আমি কি বলবো, অভিভূত তাদের এই ভালোবাসার আয়োজন দেখে। পিঠা, পায়েস, দই, মিষ্টি, হরেক রকমের খাবার, কি নেই। বাংলাদেশের মানুষ যে অতিথি পরায়ণ, এটা কিন্তু আসলে আমি বারবার এই পেশেন্টস ফলো আপ ইন হাউস আয়োজন থেকে আপনাদের সামনে তুলে ধরি। হয়তোবা অন্যান্য দেশের মানুষ যখন এই আয়োজন দেখবে, তারা বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষ কতটা অতিথি পরায়ণ। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করি, সুখে দুঃখে পরস্পরের পাশে থাকি। এটাই আসলে ভালোবাসার এক মেলবন্ধন। আর যেই মেলবন্ধনটা তৈরি করতে আমার পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটি তৈরি করা। আজকে পেশেন্ট ফলো আপ ইন হাউস এই আয়োজনটি নীলা আপার বাড়ির যে ছাদ আছে সেই ছাদেই হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এখানে একটি অস্থায়ী চেম্বার সাজানো হয়ে গিয়েছে। এটাই মূলত পেশেন্ট ফলো আপ ইন হাউসের একটি অস্থায়ী চেম্বার।
আমি যখন যেখানে যাই সেখানেই এরকম একটি টেম্পোরারি চেম্বার তৈরি করি। ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটালের পেশেন্ট ফলো আপ ইন হাউসের চেম্বার। এখান থেকে আমি আজকে নীলাপাকে ফলো আপ করবো। এই যে ফুল ফ্যামিলি, নীলাপার হাজব্যান্ড, আম্মু, হ্যাঁ, তারপর নীলাপার ছেলে, বোন, সবাই সুন্দর নতুন ড্রেসে হাঁটি হাঁটি পা করে আমার চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াও, আপনাদেরকে তো নতুন ড্রেসে ভীষণ ভালো লাগছে। আম্মা, আপনাকে তো আজকে অনেক বিউটিফুল লাগছে। ইউ আর লুকিং সো গর্জিয়াস এন্ড ভেরি বিউটিফুল। আপনার মা তার কি হইবে, আপনি এত স্মার্ট। আচ্ছা, হ্যাঁ, ইউ অল আর লুকিং সো গর্জিয়াস। আসুন। নীলাপা এখানে আসেন। হ্যাঁ, নীলাপার হাজবেন্ড এখানে বসেন। আম্মা যান, আপনার বৌমার পাশে বসেন। আপা এখানে আসেন। আসলেই মানে নতুন ড্রেসে কিন্তু মানুষকে একটু অন্যরকম লাগে, কি বলেন আপা? জিজ্ঞাসা করা ছাড়াই যে এভাবে একটা কালার চুজ করছেন, এটা অনেক ধন্যবাদ। আচ্ছা, সুন্দর লাগতেছে। আচ্ছা, আব্বা জানকে তো সেই রকম লাগছে একদম। আম্মা জান, আপনাকে বলবো একজন নেত্রী লাগতেছে। মনে হচ্ছে যে আপনি যদি এবার নির্বাচনে দাঁড়ান, আপনি একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন, তাই মনে হইতেছে। আপনি যদি পাশে থাকেন তাই আমি পারবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা আছে? ইচ্ছা যদি ছেলেরা বানাই যেতে তো হবেই। আচ্ছা, যাই হোক, একটা লিডারশিপ ভাব আমার আম্মা জানের মধ্যে আছে। আমরা আসলে এরকম একটি মুহূর্তে আশা করেছিলাম যে যখন নীলাদের পরিবারে নেমে আসবে অনাবিল আনন্দ, অনাবিল সুখ, যখন আমরা একসাথে বসে একটু সুন্দর মুহূর্ত কাটাতে পারবো। আমরা যদি ঠিক 6 মাস আগে ফিরে যাই, তাহলে কিন্তু নীলাদের পরিবারে এই হাসিটা ছিল না, এই সুখটা ছিল না, মনের মধ্যে কোনো আনন্দ ছিল না। তাহলে কি হয়েছিল নীলার, আমরা একটু দেখে আসি। 6 মাস আগে নীলা যখন প্রথম আমার চেম্বারে আসে, কি করুণ দশা ছিল নীলার। সবাই বলছে যে এটা হয়তো রেয়ার একটা জিনিস, এটা আমাদের চোখে কখনো পড়ে নাই। এই যে একটি পয়েন্ট আপনারা খেয়াল করছেন, এই পয়েন্টটা দিয়েই মূলত তার পোস্টটা বের হয়, তাই তো আপা? একটু চাপ দিলে পরে এই যে এক ধরনের পোস্ট বের হচ্ছে। এটা কিন্তু সচরাচর আমরা আমাদের ডেইলি প্র্যাকটিস লাইফে দেখি না। আমি বারবার আপনার জিহ্বার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা আসলে কি রোগ। এর কারণ হচ্ছে আমি সত্যিকার অর্থে এরকম কোনো রোগী আমার এই ইএনটি ক্যারিয়ারে আগে কখনো দেখিনি। আমার কাছে মনে হলো নিশ্চয়ই এই জিহ্বার তলদেশে কোনো রকম কোনো ঝামেলা থাকতে পারে, যে কারণে আমি কিন্তু আপনার একটি এমআরআই অফ দ্য টাং করালাম, মনে আছে? একটা দামি পরীক্ষা। এরপর আমি ঠিকই এমআরআইতে দেখলাম যে তার ওখানে একটি জিহ্বার তলদেশে, যেটাকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল একটি ওপাসিটি, অর্থাৎ একটি সাদা একটা স্পট আমরা খেয়াল করলাম, অর্থাৎ সিস্ট জাতীয় কোনো কিছু জিহ্বার তলদেশে বাসা বেঁধেছে। এরপর আমি সেই সিস্টের লাইনটাকে আমি আইডেন্টিফাই করার জন্য ওই ছিদ্র দিয়ে একটি ডাই পাস করে একটা পরীক্ষা করা যায়, যে পরীক্ষাটির নাম হচ্ছে সাইনোগ্রামটা করতে যে হয়েছে, আমরা খুবই বিভ্রান্তিতে পড়ে গেছিলাম। ধানমন্ডিতে যখন গেছি স্যার, তখন ওনারা আমার অনেকক্ষণ বসায় রাখার পরে বলতেছে যে এই পরীক্ষাটা আমরা করা যাবে না, এটা তো জিপাটা কিভাবে করবো, টাইম না ধরে এতক্ষণ রেখা করা সম্ভব না। পরে হয়েছে আমরা অনেক অনেক ভাবতেছি যে এখন কোথায় যাব। আমরা বললাম যে আর কোথায় করাই, বলতেছে যে আমরা করাই নাই, হয়তো বা বাংলাদেশে টেস্ট আর হবে না কোথাও। আচ্ছা, ঠিক আছে। তো তখন আমরা হয়েছে খুব ভেঙে পড়ছিলাম এবং হয়েছে ওই পাশে বসে রয়েছি, নিচে ওইখানে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে হয়েছে ওনারা বলতেছে যে টাকা জমা দেবেন না, আমি হয়েছে আপনার যেহেতু একটা বাচ্চা আছে একটু চেষ্টা করে দেখতে পারি একবার, যদি হয় তাহলে টাকাটা জমা দেবেন, কারণ অনেক টাকা তো, এই পরীক্ষাটা অনেক টাকা ছিল। এরপর হয়েছে ওনারা ভিতরে নেওয়ার পরে আল্লাহর রহমতে, ঠিক আছে, আর সকলের দোয়ায় টেস্টটা হয়েছে অনেক কষ্টের পরে, প্রায় 5-6 জনে মিলে টেস্টটা করা হয়েছে। খুব কষ্ট হয়েছে যদিও টেস্টটা করতে, কিন্তু সেই কষ্টটা গায়ে লাগে না এখন আর স্যার। তো অনেক জায়গায় গেছি, সব জায়গায় কিন্তু একই কথা বলছে যে এরকমটা কখনো দেখে নাই। এটা নিয়ে হয়েছে ওনাদের অনেক মানে মেডিকেল বোর্ড বা সহিত হইব, জানার অনেক মানে টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা কতদিন ধরে আপনি খেয়াল করলেন? এটা হচ্ছে প্রায় অপারেশন হয়েছে তো 6 মাস, এরও প্রায় 6 থেকে 7 মাস আগে মানে আমার কাছে মনে হইতেছিল যে আমার গলা এখন যেমন, আগের ভয়েসটা কিন্তু আমার এরকম না স্যার, ঠিক আছে, অনেক ভাঙা ছিল। মূলত আমি বুঝতে পারছিলাম যে আমার গলার ভিতর দিয়ে কোনো সমস্যা, ঠিক আছে, এরকম মনে হইতেছিল। কারণ কিছুদিন পরে টানা আমার 1 বছরের মতো গরম পানি খাইতে হয়েছে স্যার। ঠান্ডা পানি খাইলে হয়েছে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হইতো, ঠিক আছে। পাশাপাশি মাথা ঘুরাইতো, বমি হইতো, ভার্সিটিতে যাইতে পারতাম না, স্টুডেন্ট পড়াই,
ওদেরও টোটালি বন্ধ হয়ে গেছিল যাওয়া, ঠিক আছে। মোটামুটি আমি একবার ঘরের ভিতরে সীমাবদ্ধ ছিলাম। তারপর সে বিভিন্ন জায়গায় যায়, অনেকটা হতাশই হয়ে যায় যখন সে জানতে পারে যে এটার কোনো সমাধান নাই। কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো নীলার ছোট্ট একটি বাচ্চাকে দেখে, নীলার হাজব্যান্ডকে দেখে। আমি তো রীতিমতো খেয়াল করলাম যে নীলার হাজব্যান্ডের চোখে মুখে একটা বিস্ময় যে তার স্ত্রীর কি এই সমস্যা থেকে আর কখনোই ভালো হবে না। এরকম একটি অজানা আতঙ্কে নীলার পরিবার পড়ে গিয়েছিল। নীলার আম্মা আছে, সেও খুব বিষণ্ণ ছিল। নীলার বোন, পুরো পরিবার আসলে হতাশাগ্রস্ত, কারণ বিভিন্ন জায়গা থেকে তারা ইতিমধ্যে ফেরত এসেছে। তো আমি চিন্তা করলাম যে এটির একটি সমাধান খুঁজতেই হবে, যে কারণে কিন্তু আমি এই পরীক্ষা নিরীক্ষাগুলো দেই। কারণ কি, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু আসলে রোগ নির্ণয় করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে দুরূহ হয়ে যায়, আর এটা আসলে রেয়ার ডিজিজ বলে কথা। এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলছি কনজেনিটাল সাবলিঙ্গুয়াল ডারময়েড সিস্ট উইথ ডিসচার্জিং সাইনাস। তো আমরা খেয়াল করলাম তার যে জিহ্বার এই জায়গাটাতেই মূলত একটি ফুটা ছিল। নীলা যখন এখানে চাপ দিত তখন এটা দিয়ে কিন্তু এভাবে করে পুষগুলো বের হতো, তাই না নীলা, মনে আছে? জি স্যার। এভাবে টপ 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 করে পুষগুলো বের হলো। আমি যখন প্রথমে এমআরআই করি তখন আমি খেয়াল করলাম যে ঠিক এই জায়গাটাতে এরকম একটি শ্যাডো। এই শ্যাডোটা দেখেই আমার সন্দেহ হলো নিশ্চয়ই তার মানে এইখানেই ঝামেলাটা আছে। তারপর আমি সাইনোগ্রাম করলাম, অর্থাৎ এই যে ফুটা দিয়ে একটি ইনজেকশনের ভেতর দিয়ে একটি রস পাস করা হলো, রাইট? হ্যাঁ, এক ধরনের ডাই আমরা বলি। সেই ডাইটা যখন পাস করা হলো দেখা গেল যে এভাবে করে একটি নালী পাওয়া গেল। এটাকে বলা হচ্ছে কনজেনিটাল ডারময়েড সিস্ট, সাবলিঙ্গুয়াল ডারময়েড সিস্ট উইথ ডিসচার্জিং সাইনাস। আর যেহেতু এটা জন্মগতভাবে ছিল এই জন্য নাম হচ্ছে কনজেনিটাল বা জন্মগত। এটা কিন্তু পরবর্তীতে হয় না, এটা জন্মের সময় ছিল ছোট, এটা বয়সের সাথে 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 এটি বড় হয়ে এই অবস্থা ধারণ করেছে। এবং যখনই সাইনাস ট্র্যাক্টটা ফর্ম করে এখানে ইনফেক্টেড ম্যাটেরিয়ালস আসা শুরু করলো, হয়তোবা জিহ্বার এই ভিতর দিয়ে কোনো কারণে একটা মাইক্রো অর্গানিজম যে এই সিস্টের ভিতরে ইনফেকশন করেছে, তখনই পুষ ফর্ম করেছে, আর সেই পুষগুলো এভাবে টপ 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 করে পড়তো। ঠিক আছে আম্মা, আমি কি বুঝাতে পেরেছি? আপনার মাথার ভিতর এত বেরেন আল্লাহ তাআলা উপর আল্লাহ দিয়েছে, এই জন্যে আপনি যে এই কাজটা করতেছেন এইটা আমার কাছে লাখ লাখ শুকরিয়া। বড় একটা ভাগ্য নিয়ে আইছে আমার মেয়ে, নইলে আপনার হাত যশ হয়েছে, এত জায়গা ঘটতে পারে নাই। আপনার কারণে আজকে সৃষ্টিকর্তায় বাঁচাই রাখছে। আর আমার মেয়েটা আমার বুকে বাঁচিয়ে আইছে, হ্যার ছেলেটা হ্যার বুকে আছে। এটার চাই আর কি চাই? খালাম্মা, বিশ্বাস করবেন কিনা, আমি ওনার এই সমস্যা লিখে নেটে সার্চ করলাম, গুগলে খুব বেশি লেখা পেলাম না। হঠাৎ করে আমি কিছু জার্নাল সার্চ করা শুরু করলাম যে কোনো জার্নালে এই জিনিসগুলো পাবলিশ হয়েছে কিনা। তো আমি জার্নাল স্টাডি করে একটি দেশের জার্নালে দেখলাম যে তারা এরকম একটা ঘটনা পেয়েছে, এবং সেখানে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো লেখা আছে যে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো আমি কিন্তু সেই ট্রিটমেন্ট প্রোটোকলটাই ফলো করলাম, এবং আমি কিন্তু আপনাদেরকে জানালাম যে আমি কিন্তু একটা কেস পেয়েছি এরকম, হ্যাঁ, এবং ইটস ভেরি ভেরি রেয়ার কেস। তো তখন আমি আমার মেডিকেল টিম গঠন করার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ ফুল অজ্ঞান করে অপারেশনটি করতে হবে। এইটা যে এত বড় সাহস নিয়ে আপনি করছেন, এইটাই তো বড় কথা। এর কোনো ইয়ে আছে, আপনি চেষ্টা করছেন, উপরওয়ালা ভালো করছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি খেয়াল করেছি, আমি যখন বললাম যে নীলার অপারেশন সাকসেসফুল, তখন তো আপনি আসলে হাউমাউ করে কাঁদতেছিলেন। আপনার কি সেটা মনে আছে? এবং আপনার এই কান্না দেখে আমি মুহূর্তের মধ্যেই ইমোশনাল হয়ে যাই যে আসলে সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব, মানুষের দোয়া থাকলে সবকিছু সম্ভব। নীলার হাজবেন্ডের চোখেও তখন আমি দেখেছিলাম ছলছল করে টপ টপ করে পানি পড়ছে। তখন বুঝলাম যে নীলার হাজবেন্ড নীলাকে কত ভালোবাসে। আসলে এটাই ভালোবাসা। তো সেই এরকম একটি ক্রান্তিকালে আমার মতন একজন ক্ষুদ্র চিকিৎসক এই কাজটা করতে পেরেছে, এটা ভেবেই কিন্তু আমার ভালো লেগেছে। তো এখান থেকে কিন্তু তার টপ টপ করে পুষটা ঝরতো, এবং এখন এই মুহূর্তে তার জিহ্বাটাকে 100% নর্মাল অ্যাপিয়ারেন্সে দেখা যাচ্ছে। নীলা প্রথম আমার চেম্বারে এসে চাপ দিয়েছিল, এবং এই জিহ্বার এখান দিয়ে টপ 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 করে পুষ পড়ছিল। এখন আপনি যতই চাপাচাপি করেন কোনোরকম কোনো পুষ কিন্তু বের হচ্ছে না। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আপনি আপনার নিজের মধ্যে অপারেশনের আগে এবং অপারেশনের পরে কি কি পরিবর্তন খেয়াল করছেন? স্যার, যদি আমি অপারেশনের আগের দিকে যাই তাহলে সেই সিচুয়েশনটা হয়েছে খুবই কষ্টের।
কারণ তখন আমি অনেক ভোগান্তির শিকার হয়েছি প্রায় 8 মাস যাবত, ঠিক আছে। এবং আমার বেবিটা সিজারে হয়েছে, ওইখানে আমি একটু অসুস্থ ছিলাম। বেবিটাকে নিয়ে হয়েছে সব মেডিকেল যাইতে হয়েছে। তো ওইভাবে যাইতে যাইতে যখন হতাশে পড়ে গেছি, চিকিৎসাটা ওইভাবে পাচ্ছিলাম না, তখন আরো বেশি আমার ভিতরে খারাপ লাগা কাজ করছে যে আমার কি হইব, আমার একটা বাচ্চা আছে, ওরই বা কি হবে, ঠিক আছে। আমার তো বাবা নাই, আম্মু হয়েছে, একটু বয়স হয়ে গেছে, যে ওরে তো দেখার মতো কেউ থাকবে না। পাশাপাশি হয়েছে স্যার, প্রতিদিন রাত্রে আমি 2টা-3টা পর্যন্ত জাগনা থাকতাম, আমার ঘুম হইতো না, সবাই ঘুমাইতো, আমার শুধু টেনশন হইতো যে আমার এটা কেন হইতেছে, আমার এটার জন্য কি হইতে পারে, আমার কি ক্যান্সার হয়ে গেল নাকি, ঠিক আছে। আমি আজও বাঁচবো কিনা এটা জানতাম না স্যার, মানে ভিতরে এমন একটা খারাপ লাগা কাজ করতো। আমি নীলাকে যখন আজ থেকে 6 মাস আগে দেখি, তার শরীরটাও কিন্তু ভেঙে পড়েছিল। হ্যাঁ স্যার, সে অনেকটা কাবু হয়ে গিয়েছিল। জি স্যার, আজকে তো আমি শরীর ভিতরে মাশাআল্লাহ থেকে, হ্যাঁ, স্বাস্থ্য উন্নতি হয়েছে। মানে ভিতরে থেকে আছে না, মানুষের একটা খারাপ লাগা যখন কাজ করে, খাবার দাবার কিন্তু চাইলেও খাওয়া যায় না। আবার আমার তো যেহেতু একটু সমস্যা ছিল, আমি চাইলেও খাইতেও পারতাম না, ঠিক আছে। আর যে জানে যে যার শরীরে একটা অজানা রোগ আছে, সে তো ওইভাবে স্যার চাইলেও ভালো থাকতে পারে না, ঠিক আছে। এরকম করে দেখা যায় রাতের পর রাত জাগনা থাকতাম, একা একা বসে থাকতাম, নামাজ পড়তাম ওইটা, ঠিক আছে। এবং আল্লাহকে বলতাম যে আল্লাহ একটা সমাধান চাই আমি, ঠিক আছে। আমি জানতে চাই কি হয়েছে, আমার ট্রিটমেন্ট করাতে পারি বা না পারি, আমাদের আর্থিক অবস্থা যেরকমই হোক, কিন্তু আমার জানতে হবে আমার রোগটা কি, ঠিক আছে। এরকম করে দেখা যায় ভার্সিটির বাইরে যাওয়া টোটালি সব বন্ধ হয়ে গেছিল। তারপরে এক পর্যায়ে স্যার যখন চিকিৎসাটা করাইতে পারছি, তারপর স্যারে যখন বলছে যে আমারও জানার ইচ্ছা রোগটা, তোমারও কি আমার জানতে হবে, আমি যেহেতু একজন ডাক্তার এবং এই বিষয়ে ডাক্তার, তাহলে এই রোগটা আমার তোমার চেয়ে বেশি জানা দরকার। এক্স্যাক্টলি। তখন হয়েছে আমার ভিতরে একটা আশ্বাস পেলাম যে না, আমি হয়েছে ওনাকে দেখাবো যত কিছু হোক, কারণ আমিও তো রোগটা জানতে চাই, ভালো হোক না হোক সেটা হয়েছে আল্লাহর হাতে, ঠিক আছে। তারপরে যেভাবে যেভাবে বললেন স্যার, টেস্ট করাইলাম, সব টেস্ট গুলো কমপ্লিট করে জানতে পারলাম আমার কি হয়েছে। আসলে এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। তো আপনার এই সার্জারিটি করতে যে আমার ক্যারিয়ারে কিন্তু একটি নতুন অভিজ্ঞতা মানে তৈরি হলো, যেটা হয়তো বা ভবিষ্যতে আমি অন্যান্য রোগীদের ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে পারবো। এভাবেই তো বয়সের সাথে সাথে মানুষ শেখে। এই যে সার্জারিটি করতে যে পরিমাণ ব্যয় হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই ব্যয়টাকে কমিয়ে এনেছি। কিভাবে কমিয়ে এনেছি? আমি যখন জানতে পারলাম নীলার হাজব্যান্ড সে একজন অটোরিকশা চালক, তো দিন আনে দিন খায় টাইপের একটি অবস্থা। আমি তার বাসায় এসেছি, দেখেছি বাস্তব চিত্রটা, তার কোথায় থাকে, কিভাবে চলে। হ্যাঁ, এবং আমি এও জেনেছি কিছুদিন আগে তাদের এই ঘরটাও নাকি চুরি হয়ে গিয়েছে, তাই না? জি স্যার, হ্যাঁ, জুলাইয়ের আন্দোলনের সময় আমাদের ঘরে চুরি হয়েছিল। আচ্ছা, এমনি তো অবস্থা খারাপ, তারপরে মরার পর খাড়ার ঘা হিসেবে তার ঘরটাও চুরি হয়ে যায়। তার যতটুকু সহায় সম্বল ছিল, গয়নাগাতি ছিল, সবই নিঃস্ব হয়ে গিয়েছে। এবং সে অটোরিকশা চালিয়ে তার দিনাতিপাত করছিল। এই অবস্থায় যখন সে আমার চেম্বারে এসে বললো যে স্যার, আমার স্ত্রীকে আমি বাঁচাতে চাই, তখন আমি বললাম হাতটি ধরে নীলার হাজবেন্ডের, যে ভাই, আমি আপনার স্ত্রীর পাশে আছি, নীলা আমার রোগী নয়, নীলা আমার বোন। কথাটা মনে আছে? জি স্যার, আমার মনে আছে। আমি বলেছিলাম নীলা আমার বোন, তো বোনের জন্য তো ভাই করবেই, এটাই তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে স্যার হাজার হাজার শুকরিয়া যে তখনকার আমার স্ত্রীর যে পজিশন ছিল আর এখন যে পজিশন, আল্লাহর কাছে মানে অনেক শুকরিয়া আদায় করতেছি এবং অনেক খুশি আমরা। কেননা ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল, তখন বুঝতেও পারি নাই যে হয়তোবা যখন আপনি অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন যে নীলা চলো, তখন আমার স্ত্রী আমার চোখের দিকে তাকাইয়া শুধু মানে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করলো। সে 2 ফোঁটা পানি বের করলো যখন আপনি বলছিলেন যে নীলা, তোমার জন্য আমি আইসিইউ অলরেডি বুকিং দেওয়া রাখছি, তুমি ভয় পাইও না। তখন শুধু নীলা আমার দিকে তাকাইয়া মানে 2 ফোঁটা চোখের পানি ফেলাইলো। তো আমি তখন মানে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, হয়তোবা এটাই কিনা আমার স্ত্রীর সাথে আমার শেষ দেখা। না জানি একটু পরে স্যার এসে বলে যে সে আর এই দুনিয়াতে আমাদের মাঝে নাই। মানে তখন এই যে একটা পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি, মানে বলতে পারবো না স্যার যে ভিতর থেকে কতটা খুশি লাগতেছে যখন আপনি এসে বলছেন যে আরিফ ভাই, আপনার স্ত্রীর অপারেশন সাকসেসফুল। তখন মানে আমার 2 চোখ থেকে অশ্রু ঝরছিল। সেটা আসলে দুঃখের ছিল না, মানে খুশির একটা অশ্রু ছিল তখনকার পরিস্থিতি। এবং ওই সময় শুধু আমার স্ত্রী একটা কথাই ভাবতো যে আমার একটা বাচ্চা আছে 2 বছরের, হ্যাঁ আজ মরলে আমি যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটার কি হবে। কারণ আমরা এত বড় হয়েছি, আমার স্ত্রীর বাবা নাই, সে অনেক সময় আমি দেখি কান্নাকাটি করে তার বাবার জন্য।
তো ওই সময়টা আরো কান্নাকাটি করতো যে আমার একটু বাচ্চা যদি আজকে আমার কিছু হয়ে যায়, কে দেখবো আমার এই বাচ্চাকে। তো আমি স্যার আপনার চেম্বারে যাওয়ার পর আমি আপনার সাথে অনেক কান্নাকাটি করছি যে স্যার আমার বাচ্চাটার মাত্র 2 বছর বয়স, আপনার যথাসাধ্য আপনি দেখেন, আমি গরিব মানুষ, আমার ইনকাম সোর্স কম, কোনোভাবেই আমার পক্ষে এত বড় একটা অপারেশন সম্ভব হইতেছে না। তখন আপনি, তারপরে আমাদের ম্যাডাম তার রুমে নিয়ে অনেক কথা বলছে এবং অনেক দিক থেকে ম্যাডাম স্যাক্রিফাইস করছে। তারপরে আরো আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, মানে সকলের, আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম সে অনেক হেল্প করছে। তো এভাবে সকলের সহযোগিতার মাধ্যমে এবং আপ্রাণ চেষ্টা, আপনার পরিশ্রম, সকল কিছুর মধ্য দিয়ে আল্লাহ পাক সুস্থ করছে। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই এবং আপনার জন্য স্যার মন থেকে প্রাণ থেকে দোয়া করি, আপনার জন্য, ম্যাডামের জন্য সর্বদাই দোয়া করি যে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং মানুষের যেভাবে সেবা করতে পারেন। আমরা যেভাবে একসাথে বসে এভাবে যে বসবো এটা কখনো কল্পনা করি নাই, ভাবনা তো দূরে কথা, কল্পনাও দেখি নাই যে এই আজকের অপারেশনের পরে আমার স্ত্রীর সাথে যে আজকে এইভাবে থাকবো বা একসাথে থাকবো, চলবো ফিরবো, এটা কখনো কল্পনাও করি নাই স্যার। আসলেই আমি এটাই শিখলাম এবং এটাই জানলাম এবং বুঝলাম যে ভালোবাসা থাকলে, সৃষ্টিকর্তার কৃপা থাকলে এবং আন্তরিকতা থাকলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা সম্ভব। এবং দেখা যায় আমি একটা জিনিস দেখছি যে আমার লাইফে বর্তমান সিচুয়েশন আইসা এই যে জেনারেশনের হাজবেন্ড ওয়াইফ তাদের ভিতরে দেখা যায় অনেক মনোমালিন্য হয়, আবার দেখা যায় এরকম বড় বড় বিপদে হাজবেন্ড কিন্তু ওয়াইফকে রেখে চলে যায়, এরকমও দেখছি আমি। হ্যাঁ, আমার চোখে দেখছি। আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড, মেয়েটার যখন ক্যান্সার ধরা পড়লো তখন হচ্ছে তার হাজবেন্ড চলে গেল। মানে আমার মতে মনে হয় কি, টাকা পয়সা না থাকুক, মানে মারা যাওয়ার আগে যদি হাজবেন্ড পাশে থাকে, এটা কিন্তু একটা স্ত্রীর জন্য অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে, যে না আমার তো মানে চেষ্টা করছে, ঠিক আছে, আমার জন্য। এই দিক থেকে আমি অনেক খুশি যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিচ্ছে। টাকা পয়সা ভাবে না দিতে পারলেও, ঠিক আছে, সবার হেল্পেও যদি আমার অপারেশনটা হয়ে থাকে, তারপর আমার হাজবেন্ড আমার পাশে ছিল, এটাই আমার বড় একটা পাওয়া স্যার। আমি চাই এভাবেই আমরা পরস্পরের পাশে থাকব, স্বামী স্ত্রীর পাশে থাকবে, স্ত্রী স্বামীর পাশে থাকবে। প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের বিপদে আপদে এগিয়ে আসে, তাহলে কিন্তু রচিত হবে একটি সুন্দর পৃথিবী, যে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন নিয়তির কাছে বারে বার হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এরকম সুখী জীবন, সমৃদ্ধ জীবন নিয়ে আপনাদের পুরো পরিবারটা থাকুক সব সময়। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের সময়টাও পার করে ফেলেছি। আমাদেরকে ফিরে যেতে হবে আবার আমাদের আপন ঠিকানায়। হয়তো আগামীকাল শুরু হয়ে যাবে আবার একটি কর্মব্যস্ত দিন, যে দিনে শুরু হয়ে যাবে আমার রোগী দেখা, অপারেশন। আমি চাই প্রতি শুক্রবার এভাবেই বাড়িতে বাড়িতে যে রোগীর ফলো আপ করা। হয়তোবা আগামী শুক্রবার নতুন একটি পরিবারকে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।